আমরা যে নামের শেষে পদবি ব্যবহার করি সেটার আসলে শুরু কোথা থেকে, অথবা কিভাবে নির্ধারণ করা হয়েছিল যে কোন মানুষটার পদবি কি হবে? কেনই বা কেউ রায়, কেউ সরকার, কেউ খান বা খা? আজকে যে পদবিগুলির কথা বলবো সেগুলি আপনারাই আগের ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন। শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার পদবীর ইতিহাসটাও এই ভিডিওর মধ্যে আছে। তবে চলুন শুরু করি। পদবীর ইতিহাস পর্ব ৩। সবার প্রথমে বিশ্বাস। বাংলা তথা বাঙালির মধ্যে বিশ্বাস পদবীর খুব প্রচলন। এই বিশ্বাস পদবী শুরু হলো নবাবী আমল থেকে। আসলে বিশ্বাস পদবী তারাই পেয়েছিল যারা নবাবী আমলে বিশ্বস্ত কর্মচারী, প্রতিনিধি, মোক্তার বা উকিল ছিল। অর্থাৎ এটা হলো একটা পেশাগত পদবী। এর পরেরটা হলো শীল পদবী। এই শীল পদবীটা হলো অনেক প্রাচীন বৌদ্ধ যুগের। মনে করা হয় শীল এসেছে শীল শব্দ থেকে, যার বাংলা অর্থ হলো সুন্দর বা বিশুদ্ধ। আসলে ওই সময় যারা মানুষদের সুন্দর করে সাজাতেন তাদেরকে শ্রীল বলা হতো, যা পরবর্তীকালে শীল পদবী রূপ নেয়। এর পরেরটা হলো দাস। ইতিহাস ঘাটলে দেখা যায় সাধারণত দুইভাবে দাস পদবীটি এসেছে। প্রথমটি হলো হিন্দু রাজাদের যে রাজকর্মচারী ছিল তাদেরকে দাস পদবী দেওয়া হতো, অর্থাৎ এরা ছিল রাজকর্মচারী, কোনো নিম্নবর্গের কৃতদাস না। আবার অন্যদিকে চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর পর অনেকেই বৈষ্ণব ধর্মে আসতে চায়, তারাই নিজেদের ঈশ্বরের দাস বলে প্রচার করত। অতীতে এই দুই ধরনের দাস পদবীর বানানের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু বর্তমানে তা আর দেখতে পাবেন না। এর পরেরটা হলো রায়। মূলত রায় পদবীটি এসেছে রাজন শব্দ থেকে। অতীতে রাজা, জমিদার, রাজপুত্রদের সাধারণত রায় বা রায় বাহাদুর উপাধি দেওয়া হতো, যেটা দক্ষিণ ভারতে তথা মহারাষ্ট্রে বর্তমানে রাও নামে পরিচিত। তো এই উপাধিটি পরবর্তীকালে পদবী হয়ে উঠেছে। আবার পুরনো ইতিহাস ঘাটলে দেখা যায় নবাবী আমলে রায় শব্দটির খুবই ব্যবহার হতো। সেনার যে অধিপতি হতেন তাকে পদমর্যাদা অনুযায়ী নবাবরা রায় বলে ডাকত। এই দুইভাবে রায় পদবীটি এসেছে। এর পরেরটা হলো খান পদবী। ফার্সি শব্দ খান থেকে এসেছে খা পদবী। খা পদবী পূর্বে ছিল একটা উপাধি, যেটা রাজা তার প্রিয় পাত্রকে দিত। আবার কয়েকটি গ্রামের প্রধান ব্যক্তিকেও খা উপাধি দেওয়া হতো। এই উপাধি প্রাপ্ত ব্যক্তি পরবর্তীকালে নিজেদের পদবী খা হিসাবে বেছে নিয়েছিলেন। এর পরেরটা হলো সরকার। সরকার শব্দটিও ফার্সি থেকে আগত। এর অর্থ হলো প্রভু, মালিক, ভূস্বামী, শাসনকর্তা বা রাজা। আবার অর্থ আদায়কারী ও ব্যয় সংক্রান্ত কর্মচারীদেরও সরকার বলা হতো। মুঘল আমলে এই সরকার পদবীটি শুরু। এর পরেরটা হলো মোদক পদবী। মোদক কিন্তু খুব একটা প্রাচীন পদবী নয়। যারা নাড়ু, মোয়া, চিড়া, খই ও মিষ্টি তৈরি করত তাদেরকে মোদক বলে ডাকা হতো। এর পরেরটা হলো চক্রবর্তী পদবী। মূলত চক্রবর্তী হলো ব্রাহ্মণদের একটা উপাধি। প্রাচীনকালে রাজদরবারে জ্ঞানী ব্রাহ্মণরা বেদ ও ধর্মশাস্ত্রের ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিত। শাস্ত্র ব্যাখ্যাকালে আয়োজিত সভা বা চক্রে উপস্থিত হয়ে ওই ব্রাহ্মণ এই মহৎ কাজটি করতেন বলে তাকে চক্রবর্তী বলা হতো। এই ব্রাহ্মণগণ পরবর্তীকালে তাদের পদবী চক্রবর্তী হিসাবে বেছে নেয়। এর পরেরটা হলো ঘোষ পদবী। এই ঘোষ পদবী অনেকভাবে এসেছে। প্রথমটা হলো যারা গোয়ালার কাজ করত, আর অন্যটা হলো সুলতানি আমলে যারা দরকারি খবর ঘোষণা করত, অর্থাৎ ঘোষকের কাজ করত, তারাই ঘোষ পদবী ব্যবহার করত। আবার অনেক ইতিহাসবিদের মতে পূর্বের বিভিন্ন বিখ্যাত ব্যক্তি যেমন অশ্ব ঘোষ, ঈশ্বর ঘোষ, অনন্ত ঘোষ, এনাদের পরবর্তী পুরুষ, এনাদের বংশধর বোঝাতে তাদের নামের শেষ অংশ পদবী হিসেবে ব্যবহার করত। এর পরের পদবী হলো ভৌমিক। ভৌমিক হলো ভূমি সম্পর্কিত পদবী। ভূঁইয়া শব্দ থেকে ভৌমিক পদবী এসেছে বলে মনে করা হয়। অনেক ভূঁইয়ের মালিক যারা তারাই হলো ভৌমিক। অতীতে যারা সামন্তরাজ, জমিদার ও ভূস্বামী ছিল তাদের অনেকেই নিজেদের ভৌমিক বলতো, আর সেখান থেকেই ভৌমিক পদবীটির প্রচলন। এর পরেরটা হলো প্রমাণিক। প্রমাণিক শব্দের অর্থ হলো সাক্ষী। অতীতে বিয়ে থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ কাজে সাক্ষী রাখা হতো, তাদেরকেই প্রমাণিক বলা হতো, কারণ তখনকার দিনে লেখাপড়ার ব্যাপারটা সীমিত ছিল। এর পরের পদবী হলো হাজরা। মুঘল আমলে হাজার সৈন্যের অধিপতিকে হাজরা, হাজারি বা হাজারিকা পদবী দেওয়া হতো। এটি একটি ফার্সি শব্দ। মহাতো। মহাতো শব্দটি এসেছে মহাপাত্র থেকে। মহাপাত্র শব্দটির অর্থ অমাত্য হলেও আরেকটি অর্থ হলো হস্তিপালক। মহাতো পদবীধারী মানুষেরা পূর্বে হস্তিপালক বা গজারোহী ছিল। আবার ছোটনাগপুর অঞ্চলের গ্রাম প্রধানকে মহাতো বলা হতো। এর পরের পদবীটি হলো পাল। পাল কথাটির অর্থ হলো রক্ষাকর্তা, যেমন নগরপাল, দুয়ারপাল, আর এখান থেকেই পাল পদবীটির শুরু। এছাড়াও মহারাষ্ট্রে একটা শিকারী গোষ্ঠী ছিল যার নাম ছিল পাল, সেখান থেকে ওই পাল পদবীটির শুরু। এর পরের পদবীটি হলো বর্মণ পদবী।
বর্তমানে বর্মন পদবীটি বাংলায় অনেক থাকলেও মনে করা হয় বর্মন পদবীটির উৎপত্তি আসামের কামরূপ থেকে। আসামের কামরূপ রাজ ভাস্কর বর্মনের রাজ পরিবারের সংশ্লিষ্ট মানুষেরা নিজেদের বর্মন বলতো। মনে করা হয় সেখান থেকে বর্মন পদবীটির উৎপত্তি। আসলে আগের ভিডিওতে আপনারা অনেক কমেন্ট করে আপনাদের পদবীর ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছেন। আমি সবার পদবীর ইতিহাস জানতে পারিনি, জানতে পারলেই পরের ভিডিওতে জানিয়ে দেব। আর এই ভিডিওতে যারা নিজেদের পদবী খুঁজে পেলেন না তারা পূর্ববর্তী ভিডিও দেখতে পারেন, সেখানেও না পেলে কমেন্ট বক্সে জানতে চান, আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব।